আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর ১ মাস পরে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ১২ তারিখে। এখন এই নির্বাচনে দলেরা দ্বিমুখী হওয়ার সম্ভাবনা আছে। জামাত এবং বিএনপির সাথে যে জোটটা আছে সেই জোটের মধ্যে দ্বিমুখী একটা লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এই নির্বাচনে ক্ষমতার অংশী হওয়ার জন্যে সরকারের অংশী হওয়ার জন্য আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং জামাত উভয় পক্ষ থেকে প্রচণ্ড রকমের চেষ্টা করা হচ্ছে। জামাত যেহেতু প্রচণ্ড রকমের অ্যাক্টিভ একটা দল, প্রচণ্ড রকমের সংগঠিত একটা দল, তারা যেহেতু ২৪-এর যে গণ আন্দোলন হয়েছিল সেখানে তারা বিশাল একটা ভূমিকা রেখেছিল, সুতরাং তারা এই ক্ষেত্রে অল আউট একটা প্লে করছে। তারা সব রকমের অস্ত্র শস্ত্র বলতে বোঝাচ্ছে তাদের যত টুলস আছে সব কিছু তারা এক করে আন্দোলন করার অথবা নির্বাচনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তারা বিএনপির চেয়ারম্যানের সাথে কথা বলে বিএনপির সাথে সরকারে থাকতে চেষ্টা করছে। তারা আবার নিজেরা যে ইসলামী ভোটগুলোর কথা বলছে সেখানে তারা ঐক্যমতের কথা বলছে। তারা আবার বলছে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে তারা ঐক্যমতের সরকার গঠন করবে। তারা বিরোধী দল হলেও তারা সরকারে থাকবে, সরকারি হলেও তারা সরকারে থাকবে। তারা যে কোনোভাবেই হোক ক্ষমতার অংশী হতে চাচ্ছে। জামাত, এনসিপি অথবা ইসলামী শক্তিগুলা ২৪-এর যে আন্দোলনটা হয়েছে সে আন্দোলনের রিকগনিশন তারা চাচ্ছে, গণভোট চাচ্ছে, ক্ষমতার অংশী হতে চাচ্ছে। তাহলে তাদের যে ডেসপারেশন, তাদের যে চেষ্টা, সেই চেষ্টা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে বাংলাদেশের এই যে নির্বাচন যেটা হবে ১২ই ফেব্রুয়ারি, সে নির্বাচনে যদি কোনো রকমের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, অলরেডি সে অভিযোগগুলো সামনে নিয়ে আসা হচ্ছে। যেমন আমাদের দেখতে পেয়েছি অনেক ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়ে দেওয়া হচ্ছে, ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হচ্ছে। হাইকোর্টের মাথায় বন্দুক রেখে ৮৪ জন ঋণ খেলাপি অলরেডি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যোগ্যতা অর্জন করেছে। তাহলে এ ধরনের অযোগ্য লোকদেরকে নির্বাচনে নিয়ে যাওয়া মানে নির্বাচনকে কলঙ্কিত করা। আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা মানে নির্বাচনকে কলঙ্কিত করা। নির্বাচনে বিএনপির সমমানের কোনো একটা দল নির্বাচনে না থাকা মানে নির্বাচনকে কলঙ্কিত করা, একমুখী নির্বাচন করা। সুতরাং বাংলাদেশের নির্বাচনের যে সংস্কার যেটাকে বলে আর কি, বাংলাদেশের নির্বাচনের আমাদের যে লিগেসি যেটা আছে আর কি, যেটা আমাদের আগে যেরকম করে হয়ে আসছে এখনও সেটাই হচ্ছে, ভাগাভাগির নির্বাচন। কিন্তু এই ভাগাভাগির নির্বাচনের মধ্যেও যদি যেমন জামাত শিবির যেভাবে তাদের নানারকম ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে, যেভাবে ভূমিধস বিজয় পেয়েছে, যেভাবে বিএনপি জোটকে বা ছাত্র দলকে অথবা গণ অধিকার পরিষদ মিলে যে জোটটা তৈরি হচ্ছে সেগুলোকে যেভাবে পরাজিত করেছে, সেটা দেখায় যে জামাত শিবির বর্তমানে বাংলাদেশের গ্রাসরুট লেভেলে ভোটের রাজনীতিতে তারা অনেক 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 বেশি সংগঠিত। এখন অস্থির বাংলাদেশ, এটা যদি বাংলাদেশ হাসিনার সময় তো বাংলাদেশ সুস্থির ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, সে কথা হাসিনার কট্টর বিরোধী যে থাকবে সেও কিন্তু সেটা স্বীকার করতে হবে। কেন ফ্যাসিজম মানি হচ্ছে সেটা, ফ্যাসিজম মানিকে জোর করা, জবরদস্তি করা। এখন বাংলাদেশ অস্থিরতার দিকে যাচ্ছে। আমরা গত ১৭ মাস ধরে দেখেছি ইনকিলাব মঞ্চ, এনসিপি, নানা রকমের ব্যানারে চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি, এগুলো ধরে না কিছু তো অস্থির বাংলাদেশ হয়েছে। এখন হাসিনার সময় সুস্থির ছিল, এখন অস্থির বাংলাদেশ। এখন অস্থির বাংলাদেশকে বাংলাদেশের লোকজন পছন্দ করছে কি না, হয়তো পছন্দ করছে, হয়তো পছন্দ করছে না। বাংলাদেশের অর্থনীতির জন্য অস্থির বাংলাদেশ ভালো জিনিস? অবশ্যই ভালো জিনিস না। সেজন্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনীতির অবস্থা চরম দুরবস্থা। যদিও আমরা দেখতে পেয়েছি ডিজাস্টার ক্যাপিটালিজম করা হচ্ছে ব্যাংকিং সিস্টেমকে নিয়ে, যদিও বলা হচ্ছে বাংলাদেশের নানা রকমের অর্থনীতি বাণিজ্য যারা করেছে আর কি, ব্যবসায়ী, তারা টাকা পয়সা মেরে দিয়ে ব্যাংকে লুট করে দেশ ছেড়ে চলে গিয়েছে, অনেক কিছু বলা হচ্ছে। তাহলে ক্ষমতার হাত বদলের জন্য এই কাজটা হয়েছে। তাহলে এই কাজটা কেন হয়েছে? ক্ষমতার হাত বদলের জন্যে। আওয়ামী লীগ যদি থাকতো সে ডিজাস্টার ক্যাপিটালিজমকে এখন হতো। আওয়ামী লীগে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের সাথে যেহেতু লোন টোন নিয়েছে, আওয়ামী লীগ সরকারের সহযোগী যেহেতু তারা ছিল, সুতরাং দেশের এরকম অবস্থা পড়তো না। সুতরাং দেশ এই অবস্থায় পড়ার পিছনে কারণটা হচ্ছে আমাদের অস্থির রাজনীতি, আমাদের ২৪-এর গণ আন্দোলন।
কিন্তু তারপরেও বাংলাদেশের লোকজন আলহামদুলিল্লাহ বলে যে 17 বছরের ফ্যাসিজমটা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। তাহলে বাংলাদেশ অর্থনীতি একটা জায়গাতে ছিল, বাংলাদেশের স্থির রাজনীতি বা ওভারঅল পরিবেশটা ছিল, সুস্থির ছিল। এখন হাসিনা চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ অস্থির হয়েছে। এখন অস্থির বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? আমরা দেখতে পেয়েছি ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাপনার সব কিছু মোটামুটি একেবারে তলানিতে পড়ে গেছে। এখন নতুন করে যদি অস্থিরতা আসে, ঐক্যমত যদি না আসে, তাহলে বাংলাদেশ কি ভালো কোথাও যাবে? তো আমরা যে কথাটা বলছি, এখন যেহেতু জামাত এবং বিএনপি, আওয়ামী লীগ এখন নাই, তাহলে যদি ইলেকশন কোনোভাবে ইঞ্জিনিয়ারিং হয়, এবং বাংলাদেশের জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়াটাই স্বাভাবিক। যেভাবে আমরা দেখতে পাচ্ছি পুলিশে, প্রশাসনে, ডিবিতে, এসবিতে, এনএসএতে, ডিজিএফআইতে, সামরিক বাহিনীতে, সব জায়গাতে যেভাবে বিএনপি কেন্দ্রিক একটা মোটামুটি হাইপ উঠে গেছে, সেখানে জামাত বা এনসিপি এরা নিজেদেরকে বঞ্চিত মনে করতে পারে। নির্বাচন যেহেতু আসছে, আমরা দেখতে পেয়েছি নানাজন নানা রকম প্রমিস করছে। যেমন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, বিড়িতে শুকটান দিলেও নাকি জান্নাত পাওয়া যাবে, জান্নাত বিক্রি হচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। এদিকে আবার আমরা দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, হেলথ কার্ড দেওয়া হচ্ছে। ঘরে ঘরে যেমন চাকরির কথা বলা হয়েছিল, 10 টাকা চালের কথা বলা হয়েছিল, এগুলো হচ্ছে জনগণকে তেমন করে প্রতারিত করা। নির্বাচন মানেই হচ্ছে বাংলাদেশের অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সহজ সরল লোকজনগুলোর সাথে প্রবঞ্চনা করা, প্রতারিত করা, এবং দলের শীর্ষ নেতৃত্ব, দলের বড় বড় নেতাগুলো সেগুলো ইচ্ছে করে জনগণকে প্রতারিত করছে, ভোটের রাজনীতিতে ভোট পাওয়ার চেষ্টা করছে। এখন ভোটের আগে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, কিন্তু ভোটের পরে রেজাল্ট যদি একটু এদিক ওদিক হয়, কোথাও যদি গরমিল হয়, কেউ কি কাউকে ছাড় দিবে? আমার তো মনে হয় না কেউ কাউকে ছাড় দিবে। স্থানীয় সরকার নির্বাচন পড়ে আছে, অলরেডি ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন পড়ে আছে, নানা রকমের ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন পড়ে আছে, জেলা পরিষদের নির্বাচন পড়ে আছে। এগুলো যখন হবে, তখন এই জিনিসটা আরও ব্যাপক মাত্রা পাবে। সেজন্যই আমি আমার অনেক বিরুদ্ধে বলেছি, যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে, তারা বাংলাদেশে সুপার ফ্যাসিজম, সুপার বাকশালতন্ত্র প্রতিষ্ঠা করা ছাড়া উপায় নেই। অথবা প্রচণ্ড যোগ্যতম লোকদেরকে সরকারে নিয়ে আসতে হবে, যারা যে কোনো জায়গাতে প্রভাব খাটাতে পারে, যারা যে কোনো জায়গাতে যুক্তি দিয়ে কথা বলতে পারে, যাদের নেতৃত্ব অনেকেই হয়তো মানতে বাধ্য হবে। সুতরাং এরকম বস্তা পচা নেতৃত্ব, বস্তা পচা রাজনীতি, চাঁদাবাজ, দখলদার, ব্যাংক ডাকাত, তাদেরকে দিয়ে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। যারা শিক্ষিত ঋণ খেলাপি, শিক্ষিত ব্যাংক ডাকাত, তাদেরকে এখন এমপি বানানো হচ্ছে, মন্ত্রী বানানো হচ্ছে। একটা পত্রিকায় নিউজ এসেছে 80 জন ঋণ খেলাপিকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং তারা ক্লিয়ারেন্স পেয়েছে, তারা নির্বাচন করবে, আলটিমেটলি তারা এমপি হবে, মন্ত্রী হবে। এই যদি অবস্থা হয়, হলফনামার ভিতরে 100তে 100% সব কিছুই মিথ্যা কথাবার্তা। বাড়ি ভাড়া দিয়ে 2 লাখ টাকা, গাড়ি চলে 10 কোটি টাকার, কিন্তু দেখাচ্ছে মাসে 7 লাখ টাকা না, বছরে 7 লাখ টাকা তার নাকি আয়। এই হচ্ছে অবস্থা। তাহলে এই যে বাংলাদেশে স্থির এবং অস্থির, বাংলাদেশ অস্থির থাকাটাই বাংলাদেশের জন্য নর্মাল, বাংলাদেশ উন্নয়নের পথে না যাওয়াটাই বাংলাদেশের জন্য নর্মাল, চোর ডাকাত দিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শাসনতন্ত্র চলাটা, সেটাই হচ্ছে নর্মাল। যে যত বড় চোর, আলিবাবা 40 চোর, 40 চোরের সর্দার হচ্ছে আলিবাবা। আলিবাবা অলওয়েজ বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল। সেই সংস্কৃতিটা পরিবর্তন হচ্ছে না। এখন 24-এ যেহেতু জামাত শিবির একটা শক্তি দেখিয়েছে, এখন সেই শক্তিটাকে তারা সামনে দেখাবে কিনা, ইসলামী শক্তিগুলা ঐক্যবদ্ধ থাকবে কিনা, তারা নির্বাচনে কেমন করে প্রাধান্য বিস্তার করতে পারে, অথবা আওয়ামী লীগের যে ভোটগুলো, সেই ভোটগুলো কোন দিকে যাবে, সেটা বাংলাদেশের আগামী নির্বাচনের একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। তাহলে আমরা চাই বাংলাদেশ স্থির পথে থাকুক, আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে অচল অবস্থা নতুন করে না আসুক, আমরা চাই ইলেকশনটাও সুস্থ হোক। সুস্থতা প্রত্যাশা আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠী করে। শুধু অল্প কিছু ক্ষমতাবান লোক, যারা চুরি করে, ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে, চাঁদাবাজি করে, টেম্পো স্ট্যান্ডে যায়, তারাই শুধুমাত্র সুস্থির বাংলাদেশ চায় না। কেননা গোলা পানিতে তারা বড় বড় মাছ শিকার করে, ব্যাংক লুট করে নেয়, কোম্পানি লুট করে নেয়, জায়গা জমি লুট করে নেয়, বাড়ি দখল করে নেয়, এইভাবে তাদের চলতে থাকে।
সেটাই বলেছিলাম যে বিএনপি গেলে আওয়ামী লীগ খায়, আওয়ামী লীগ গেলে বিএনপি খায়, এরকম অবস্থা চলতে থাকে। সুতরাং বাংলাদেশ এগিয়ে যাক সুস্থতার পথে, উন্নয়নের পথে, অগ্রগতির পথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।